আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বাকিবিল্লাহ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস শুরু করব। আর তোমাদের আজকের ক্লাস নম্বর হলো 23। আমরা এর আগে 22 নম্বর ক্লাস নিয়েছি, আজকের ক্লাস হলো 23। আর আজকের আলোচ্য বিষয় হলো সমাস। আর আজকে আমরা আলোচনা করব অব্যয়ভাব, নিত্য এবং প্রাদি সমাস, অর্থাৎ সমাসের যে প্রকারগুলো আছে। আমরা 22 নম্বর ক্লাসে বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অব্যয়ভাব, নিত্য এবং প্রাদি সমাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব অব্যয়ভাব সমাসটা কি। তোমরা বোর্ডে একটু লক্ষ্য করো, তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা আমরা আগে একটু দেখে নিই কী দেওয়া আছে। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। তো এখানে যে সংজ্ঞাটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই সংজ্ঞা থেকে আমরা দুইটা বিষয় একটু পরিষ্কার ধারণা পাই এই অব্যয়ভাব সমাস থেকে। সেটা হলো পূর্বপদে একটি অব্যয় থাকবে এবং এই অব্যয়ের অর্থটাই কিন্তু প্রধান থাকবে। তাহলে তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে এই সংজ্ঞা থেকে এই দুইটা বৈশিষ্ট্য আমরা কিন্তু লক্ষ্য করি। তবে তোমাদের আগে বুঝতে হবে আসলে অব্যয়টা কি। অব্যয়টা চেনার জন্য তোমাকে কয়েকটি পন্থা অবলম্বন করতে পারো। প্রথমত আমরা বলতে পারি যে উপসর্গগুলো আমরা পড়েছি, এই উপসর্গগুলো কিন্তু সবগুলোই অব্যয়। আবার অব্যয় পদকে কিন্তু কোনো ধরনের লিঙ্গান্তর করা যায় না, অর্থাৎ স্ত্রীবাচকতা পুরুষবাচকতা করা যায় না, একবচন বহুবচন করা যায় না। আবার এই অব্যয়ের সঙ্গে কোনো বিভক্তিও যোগ হয় না, অর্থাৎ অব্যয়ের কোনো ধরনের পরিবর্তন হয় না। যেমন একটা উদাহরণের সাথে লক্ষ্য করো, উপ, এই শব্দটা আমরা কোনো ধরনের পরিবর্তন করতে পারি না, অর্থাৎ এই উপর একবচন বহুবচন কিংবা পুরুষবাচকতা স্ত্রীবাচকতা মানে যে কোনো ধরনের পরিবর্তন এই শব্দটা আমরা করতে পারি না। তাহলে আমরা দেখব এই উপটা কিন্তু একটি অব্যয়, আর উপ কিন্তু একটি উপসর্গ। উপসর্গ যত আছে সবগুলোই মূলত অব্যয়। এখন আমরা অব্যয়ভাব সমাসের কয়েকটি উদাহরণ দেখব। দেখো তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে আমরণ। তো দেখো এখানে আমরা একটা শব্দ লিখি মরণ। মরণ শব্দ লিখলে কিন্তু আমরা বুঝি মৃত্যু। মরণ অর্থ হলো মৃত্যু। তো এই সমস্ত পদে যে মরণ, এর আগে যদি আমরা একটা উপসর্গ যদি যোগ করি বা একটি অব্যয় যদি আমরা যোগ করি আমরণ, তাহলে এখানে কিন্তু আমরণ বলতে কিন্তু আমরা আর মৃত্যু বুঝাই না, বা মরণ এই শব্দটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা দিচ্ছি মরণ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত। তাহলে এখানে কিন্তু এই মরণ শব্দটার আর প্রাধান্য থাকলো না, প্রাধান্য থাকলো কিন্তু অর্থাৎ এই আগে যে অব্যয়টা ব্যবহার হয়েছে এই অব্যয়ের অর্থ কিন্তু প্রাধান্য থাকলো। তাহলে এই সমস্ত পদে যদি কোনো অব্যয় থাকে সেটা কিন্তু অব্যয়ভাব সমাস হবে, এবং অব্যয়ের অর্থ যদি প্রাধান্য পায়। তাহলে আমরা এটাকে কী করব, এটা ব্যাসবাক্য করার সময় আমরা এই অব্যয়ের অর্থ দিয়ে আমরা ব্যাসবাক্য করব। তো লক্ষ্য করো আমরণ এরকম যদি থাকে, এখানে কিন্তু যে অর্থ প্রকাশ করেছে যে মরণ পর্যন্ত, তাহলে ব্যাসবাক্য করার সময় আমরা এটাই লিখব, মরণ পর্যন্ত। অর্থাৎ ব্যাসবাক্য করার সময় আমরা এই অর্থটাকে কিন্তু ব্যবহার করব। এরকম আরও উদাহরণ দেওয়া যেতে পারে, কুলের উপকূল। দেখো উপকূল, এখানে যে শব্দটা কুল শব্দটা ছিল, এই কুল বলতে কি বোঝাই হলো কিনারা, অর্থাৎ কোনো নদীর কিনারা বা কুল। তো এই কিনারা যখন বলবো এর সঙ্গে আমরা যখন উপ ব্যবহার করব, উপকূল বললে কিন্তু নদীর কিনারা থাকবে না, তখন বোঝাবে কিনারার কাছাকাছি। যেমন আমরা যদি উপকূলীয় অঞ্চল বলি তাহলে কিন্তু আমরা এই যে সমুদ্রের কিন্তু এই কিনারা বা কুল বোঝে না, এটা হলো এই কিনারার কাছাকাছি যেসব অঞ্চল সেগুলো কিন্তু উপকূলীয় অঞ্চল বলে। তাহলে এই এখানে যে উপ ব্যবহার করা হয়েছে অব্যয়টা, এই অব্যয়ের অর্থ কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে। তাহলে এই সমাসটা হবে হলো অব্যয়ভাব সমাস। তাহলে এই ব্যাসবাক্য করার সময় আমরা কি করব, এটার অর্থ দিয়ে ব্যাসবাক্য করব। এখানে যে অর্থ প্রকাশ করেছে যে উপকূলের কাছাকাছি, কাছাকাছি অর্থ দিয়ে ব্যবহার করব, অর্থাৎ সমীপে। অর্থাৎ আমরা লিখব কি কুলের সমীপে। সমীপে অর্থ হলো নিকটে।
তো কুলের সমীপে, তাহলে এখানে কিন্তু অর্থ দিয়ে আমরা ব্যাস বাক্য করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো এই অব্যয়ভাব সমাস আমরা কিভাবে নির্ণয় করব। এখন দেখো, এই অব্যয়ভাব সমাস কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার হয়, যেহেতু একই অব্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন এখানে অনেকগুলো অর্থ দেওয়া আছে, দেখো সামীপ্য, বিপসা, অভাব, পর্যন্ত, সাদৃশ্য, অনধিক্রম, এরকম অনেকগুলো অর্থে ব্যবহার হয়েছে, তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে। তো এটা কিভাবে এর বিভিন্নতা হতে পারে কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা লক্ষ্য করি। দেখো এখানে আমরা যে উদাহরণ লিখেছিলাম উপকূল, উপকূল, এখানে কিন্তু কুলের সমীপ অর্থাৎ কুলের নিকটে বোঝাচ্ছে, এটা আমরা ব্যাস বাক্য করব কুলের সমীপে অর্থাৎ কুলের নিকটে, এটা আমরা ব্যাস বাক্য করব। তো এই এখানে যে এটা হলো সমীপের নিকটে বোঝাচ্ছে, কিন্তু আমরা যদি এরকম ব্যবহার করি যে উপশহর, দেখো শহর শব্দের আগে যদি আমরা ব্যবহার করি, দেখো এখানে হয়েছে, কিন্তু এইখানে অর্থ কিন্তু নিকটে বোঝাচ্ছে না, অর্থাৎ উপশহর বলতে কিন্তু আমরা শহরের নিকটে এমন কিন্তু বোঝায় না। তাহলে আমরা এখানে উপশহর বলতে আমরা কি বোঝাই? উপশহর বলতে বোঝাই একটা শহরের মতো দেখতে, অর্থাৎ যেটা একটি শহরের ছোঁয়া যার ভিতরে আছে, যেসব এলাকায় মানে শহরের মতো দেখতে, এই এলাকাকে আমরা উপশহর বলি। তাহলে এটা কিন্তু আর সমীপে বা নিকটে অর্থ প্রকাশ করতেছে না, তাহলে এটা প্রকাশ করতেছে সদৃশ অর্থ। তাহলে এটা আমরা কি লিখব? যে শহরের সদৃশ, শহরের সদৃশ। তাহলে এটা আমরা এখানে যে অর্থ ব্যবহার করা হয়েছে এই ব্যাস বাক্য করার সময় এই অর্থ দিয়েই কিন্তু আমরা ব্যাস বাক্য করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অর্থের পার্থক্যগুলো একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন দেখব কি কি অর্থে এই অব্যয়ভাব সমাসগুলো ব্যবহার করা হয়েছে। তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে, দেখো সামীপ্য অর্থে দেওয়া আছে, এই কিন্তু সামীপ্য অর্থে ব্যবহার হয়, যেমন উপকূল। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় অনেক আসে যে এখানে উপকূল, এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এগুলো আমরা মনে রাখবো। তারপর দেখো বিপসা, বিপসা অর্থ হলো বারবার, যেটা পুনরায় পৌনঃপুনিকতা বোঝাতে বিপসা ব্যবহার করা হয়। যেমন এখানে উদাহরণ দেখো, দিন দিন, প্রতিদিন। আসলে এই প্রতিদিন, এই প্রতি কিন্তু এখানে বিপসা অর্থে ব্যবহার করেছে। এই প্রতিদিন বলতে কিন্তু শুধু আমরা একটা দিনের কাজ আমরা বোঝাই না, আমরা বোঝাই একদিন করেছে, তারপরে আবার করেছে, তারপরের দিনও আবার করেছে, ঠিক এইভাবে বারবার করেছে। তাহলে এখানে বিপসা অর্থে প্রকাশ করেছে প্রতি। এরকম আছে ক্ষণ, ক্ষণ ক্ষণ, অনুক্ষণ, এখানে অনু কিন্তু বিপসা অর্থে প্রকাশ করেছে। এরপরে দেখো অভাব, এখানে উদাহরণ দেখো নীর, এটা অভাব অর্থে ব্যবহার হয়। দেখো নিরামিষ, নিরামিষ বলতে কিন্তু আমরা কি বুঝি? আমিষের অভাব। তার মানে এখানে এই যে উপসর্গ নীর, এটা কিন্তু অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এরকম আরও আছে, দেখো পর্যন্ত অর্থে ব্যবহার হয়, পা থেকে মাথা পর্যন্ত, আপাদ মস্তক, এখানে পর্যন্ত ব্যবহৃত হয়েছে এখানে। তারপরে দেখো সাদৃশ্য, দেখো এর আগে আমরা দেখেছিলাম, এই কিন্তু সমীপে বা নিকটে অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো শহরের সাদৃশ্য, উপশহর, বনের সদৃশ, উপবন। এরকম আরও আছে অনতিক্রম্যতা, যথা, এটা অনতিক্রম্যতা অর্থে ব্যবহার হয়, রীতিকে অতিক্রম না করে অর্থাৎ যথারীতি। তারপরে অতিক্রান্ত, এই অব্যয়টা অতিক্রান্ত অর্থে ব্যবহার হয়, বেলাকে অতিক্রান্ত। এরকম আরও অর্থ দেওয়া আছে, দেখো প্রতি, বিরোধ অর্থে ব্যবহার হয়, প্রতিবাদ। তারপরে দেখো পশ্চাৎ, অনুগমন, দেখো অনুটা পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একজন গমন করেছে তার পেছনে পেছনে গমন করা, সেটা হলো অনুগমন। এইরকম আরও আছে কি ঈষৎ অর্থে, রক্তিম, এখানে ঈষৎ অর্থে ব্যবহার হয়েছে, ঈষৎ অর্থ অল্প বা সামান্য, ঈষৎ রক্তিম। তারপরে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে কি উপগ্রহ, উপনদী, এগুলো দেখো ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে কি পূর্ণ বা সমগ্র অর্থে ব্যবহার হয়, পরিপূর্ণ, এখানে যে পরি, এটা কিন্তু পূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে। এরকম আরও আছে কি দূরবর্তী অর্থে, দেখো পরোক্ষ, এই পরা, এটা কিন্তু দূরবর্তী অর্থে ব্যবহৃত হয়েছে। প্রতিনিধি অর্থে আছে কি প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, এখানে প্রতিটা প্রতিনিধি অর্থে ব্যবহৃত হয়েছে। প্রতিদ্বন্দ্বী, দেখো এখানে প্রতিপক্ষ বলতে এই প্রতিটা প্রতিদ্বন্দ্বী অর্থে ব্যবহৃত হয়েছে। তো
তো আশা করি তোমরা এই অব্যয়ভাব সমাসে যে অর্থে ব্যবহৃত হয়েছে, যে অর্থগুলো দেওয়া আছে, তোমরা এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে এই অব্যয়ভাব সমাসটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা দেখব যে সমাসটা, সেটা হলো প্রাদি সমাস। তো প্রাদি সমাসটা কি, এর ভিতরে একটু বিষয় লক্ষ্য করো। দেখো কি কি উপসর্গ অব্যয় রয়েছে। দেখো প্র, তারপরে কি আছে প্রতি, অনু, এই সব উপসর্গ বা অব্যয় যোগ করে যে সমাসটা গঠিত হয় সেগুলোই মূলত প্রাদি সমাস। তবে প্রাদি সমাসে আরও একটা শর্ত আছে, সেটা হলো কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য, অর্থাৎ এই উপসর্গের পরে একটা শব্দ অথবা ধাতু কিন্তু ব্যবহৃত হবে, তাহলে সেটা কিন্তু প্রাদি সমাস হবে। তো একটা উদাহরণের সাথে আমরা একটু লক্ষ্য করি। দেখো প্রবচন, এখানে দেখো বচন যে শব্দটা আছে এর আগে কিন্তু প রপালা অর্থাৎ প্র ব্যবহার হয়েছে, তাহলে এখানে যে প্র ব্যবহার হয়েছে এই কারণে এটা প্রাদি সমাস। এখানে প্রটা হলো প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, প্রকৃষ্ট যে বচন সেটা হলো প্রবচন। তো দেখো এই প্র কিন্তু একটা উপসর্গ বা অব্যয়, তাহলে আমরা একটা কনফিউশনের ভিতরে পড়ে যেতে পারি, যেহেতু এখানেও অব্যয় ব্যবহার করা হয়েছে, আবার অব্যয়ভাব সমাসেও কিন্তু অব্যয় ব্যবহার হয়েছে, তাহলে কোনটা কোন সমাস? আসলে এই প্রাদি সমাসটা কিন্তু অব্যয়ভাব সমাসেরই একটা অংশ। অর্থাৎ যদি তোমাদের প্রশ্নে আসে এটা কোন সমাস, প্রবচন কিংবা এরকম আরও উদাহরণ থাকতে পারে, যদি প্রাদি সমাস এবং অব্যয়ভাব সমাস থাকে তাহলে কিন্তু অবশ্যই উত্তর অব্যয়ভাব সমাসই করবে, কারণ অব্যয়ভাব সমাসটা হলো প্রধান সমাস, প্রাদি তার একটা অংশ। তাহলে প্রাদি সমাসটা কিন্তু একটা অব্যয়ভাব সমাসেরই অংশ। তবে আমরা বিশেষ করে প্রাদি সমাস কখন বলবো, যখন এই যে উপসর্গগুলো আছে এর পরে যদি কোনো শব্দ বা ধাতু ব্যবহৃত হয় তখন সেটা আমরা বিশেষ করে প্রাদি সমাস বলতে পারি। দেখো প্রবচন, প্রকৃষ্ট যে বচন, এরকম আরও উদাহরণ দিতে পারি। প্রভাত আমরা যদি বলি তাহলে অর্থাৎ প্রকৃষ্ট যে ভাত, এভাবে আমরা উদাহরণ দিতে পারি প্রভাত, এটা কিন্তু প্রাদি সমাস। তবে প্র থাকলেই যে প্রাদি সমাস হবে এমনটা কোনো কথা না। যেমন আমরা উদাহরণ দিতে পারি প্রত্যক্ষ, এখানে লক্ষ্য করো এখানে কিন্তু প্র আছে কিন্তু এটা প্রাদি সমাস হবে না। কারণ কি, এই প্রয়ের পরে শব্দটা লক্ষ্য করো, এটা কোনো অর্থ বোঝাচ্ছে না, কোনো শব্দ বোঝাচ্ছে না কিংবা কোনো ধাতু বোঝাচ্ছে না। অর্থাৎ এই উপসর্গের পরে যদি কোনো শব্দ বা ধাতু ব্যবহৃত হয় তাহলে সেটা প্রাদি সমাস হবে, কিন্তু এই প্রয়ের পরে যদি না হয় তাহলে সেটা প্রাদি সমাস হবে না। তাহলে আশা করি তোমরা এই প্রাদি সমাসটা বুঝতে পেরেছ। এর পরের যে সমাসটা আছে এটা আমরা খেয়াল করব। দেখো নিত্য সমাস, অর্থাৎ নিত্য সমাসটা কি, যে সমাসে দেখো সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না, আর ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশের এগুলো বিশদ করতে হয়, ব্যাখ্যামূলক শব্দ দিয়ে এগুলো বিশদ করতে হয়। আসলে নিত্য সমাস চেনার ক্ষেত্রে আমরা সহজে মনে রাখবো। দেখো কিছু কিছু শব্দ আছে, যেমন অন্তর, তারপরে আছে কি মাত্র, আরও আছে, এটা তোমাদের বই দেওয়া নাই, সেটা হলো শুদ্ধ। তো এই সব শব্দ থাকলে সেটা আমরা নিত্য সমাস হিসাবে জানব। আর এই নিত্য সমাসের ব্যাসবাক্য করার সময় আমরা এটা ব্যবহার করব, এই অন্তরের পরিবর্তে আমরা ব্যবহার করব অন্য, আর মাত্র এর পরিবর্তে আমরা ব্যবহার করব কেবল, আর যদি শুদ্ধ থাকে এর পরিবর্তে আমরা ব্যবহার করব সমস্ত। তো দেখো এখন একটি উদাহরণের সাহায্যে আমরা লক্ষ্য করি। দেখো আমরা যদি এরকম লিখি গ্রামান্তর, তাহলে আমরা কি লিখব, এই যে গ্রামান্তর, এই অন্তর শব্দটা কিন্তু এখানে শেষে আছে, যখন আমরা ব্যাস বাক্য করব তখন কিন্তু এটা আমরা প্রথমে ব্যবহার করব, অর্থাৎ অন্তরের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করব সেটা প্রথমে ব্যবহার করব অন্য, তারপরে আমরা লিখব গ্রাম, অন্য গ্রাম। এরকম ধরো আমরা আরও ব্যবহার করতে পারি কি দর্শন মাত্র,
দেখো এখানে মাত্র ব্যবহার করা আছে, দর্শন মাত্র, তাহলে আমরা এটার পরিবর্তে ব্যবহার করব কেবল। তারপরে দর্শন, কেবল দর্শন। এরকম শুদ্ধ দিয়ে আমরা উদাহরণ দিতে পারি কি, গ্রাম শুদ্ধ, গ্রাম শুদ্ধ, তাহলে শুদ্ধ এর পরিবর্তে সমস্ত, তারপরে আমরা ব্যবহার করব গ্রাম। তো দেখো এই শব্দগুলো থাকলে আমরা সহজেই আমরা বুঝতে পারবো যে এগুলো নিত্য সমাস, আর নিত্য সমাসগুলো সবসময় সমাসবদ্ধ হিসাবেই থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অব্যয়ীভাব সমাস, প্রাদি সমাস, নিত্য সমাস সম্পর্কে কিছুটা হলে ধারণা পেয়েছ। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এখানে নাম্বার দেওয়া আছে, FB ID দেওয়া আছে, যে কোনোভাবে যোগাযোগ করতে পারো, যে কোনো সময় তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।